নমস্কার, সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, আদাব জানিয়ে আজকের এই আলোচনা শুরু করছি আমাদের নতুন সিরিজ 10 মিনিটে দেশ। অর্থাৎ 10-12 মিনিটের মধ্যে বিষয় বিষয় নিয়ে ধরে ধরে আলোচনা করব। বিশিষ্ট যে সমস্ত আলোচনাগুলো আমাদের করা দরকার, যেগুলো করা হচ্ছে না, মিডিয়া যেগুলো বাদ দিয়ে দিচ্ছে, আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেলে ডক্টর পার্থ ব্যানার্জি এই নামে খুঁজলেই সব পেয়ে যাবেন। এছাড়া সেকেন্ড সার্কেল অফিসিয়াল এই নামে আমার চ্যানেল, 60,000-এরও বেশি মানুষ সাবস্ক্রাইব করেছেন। আপনারাও সাবস্ক্রাইব করুন। আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এই কথা বলছি না, কেউ আমাকে টাকা দিচ্ছে না। আমি নিজের পকেট থেকে লাখ লাখ টাকা খরচা করে আমেরিকা থেকে ভারতে ফিরে এসে আমি এই আলোচনাটা শুরু করেছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা মেসেজ করবেন, যোগাযোগ করবেন। আমি কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে এই শনিবার 13ই ডিসেম্বর সন্ধ্যে 6টার সময় উপস্থিত থাকব। আমাদের নতুন অনলাইন সাহিত্য সংস্কৃতি পত্রিকা দ্বিতীয় বৃত্তের দ্বিতীয় সংখ্যা, উৎসব সংখ্যা, তার আনুষ্ঠানিক প্রকাশ হবে। সেখানে অনেকে থাকবেন, প্রায় 100-রও বেশি মানুষ থাকবেন বলে কথা দিয়েছেন, এবং আমাদের সম্পাদকরা থাকবেন। আমরা সেখানে থাকব, দেখা করবেন, কথা হবে। অনেকেই দেখা করতে চেয়েছেন, সবার সঙ্গে তো আর একে একে দেখা করা যায় না, একজন একজন করে, তাই জন্য একটা জায়গাতে আমরা ব্যবস্থা করেছি, আপনারা আসবেন। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই ভারতে এসে এতদিন ধরে আসছি, এই 40 বছর আমেরিকাতে আছি, তার মধ্যে অন্তত 25 বার ভারতে এসেছি, ফ্যামিলিকে নিয়ে এসেছি, একা এসেছি বিভিন্ন সময়, এবং যখনই আসি তখনই আমাদের টাকার দরকার হয়। তা আমরা নানানভাবে আমরা ব্যাংক থেকে টাকা ভাঙাই, ব্যবস্থা করি। এবারে যখন এসেছি, এই প্রথমবার আমরা যখন এলাম তখন দেখলাম যে $1 দাম 90 টাকারও বেশি, যা আমি কোনোদিনও দেখিনি, ভাবিনি। আমি যখন 1985 সালে, আজ থেকে 40 বছর আগে, পড়াশুনো করার জন্যে সব কিছু ছেড়ে দিয়ে আমেরিকাতে চলে গিয়েছিলাম, এখানকার একটা স্থায়ী একটা কলেজ অধ্যাপকের চাকরি ছেড়ে দিয়ে, তখন 11 টাকা দিয়ে, 11 ভারতীয় রুপি দিয়ে আমরা $1 কিনেছিলাম। আমার এখনও মনে আছে। হ্যাঁ, আমাদের কোনো টাকা পয়সা ছিল না সেই সময়, খুবই সামান্য একটা অবস্থা থেকে উঠে আসা আমরা মানুষ কলকাতার। তো এইখানে আমরা $1,000 দিয়ে আমেরিকায় যাওয়ার জন্যে আমি ওয়ান ওয়ে টিকিট কেটেছিলাম। আমার এখনও মনে আছে, আমাদের যেটুকু সঞ্চিত অর্থ ছিল আমার এবং আমার স্ত্রীর, 11,000 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছিলাম আমার একার জন্যে। কারণ আমি প্রথমে একাই চলে গিয়েছিলাম 1985-তে। 1986-তে, 1 বছর পরে আমার ওয়াইফ সেখানে আমার সঙ্গে গিয়ে যুক্ত হয়। তো এখনও মনে আছে যে $1 দাম ছিল মাত্র 11 টাকা। তারপরে সেটা বাড়তে 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 আমরা আসি, দেখছি টাকার দাম আরও কমে যাচ্ছে, আরও কমে যাচ্ছে, আরও কমে যাচ্ছে। 25 হলো, 30 হলো। বাবাকে টাকা পাঠাতাম, হ্যাঁ, এখানকার নানা রকম প্রজেক্টের জন্য, এটা সেটা সামান্য যা পেরেছি করেছি এতগুলো বছর ধরে। 30 টাকা, 35 টাকা, 40 হলো। তারপরে এই মোদির সময় 2014-তে দেখলাম যে সেটা হয়ে দাঁড়িয়েছে 55। হ্যাঁ, কংগ্রেসের সময় তো টাকার অবমূল্যায়ন অনেক হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এরকম এত দ্রুত, এত ভয়াবহ অবমূল্যায়ন কিন্তু আগে কখনো ঘটেনি। এবং এরা করেছে কি, এরা ভারতের অর্থনীতিটাকে সম্পূর্ণভাবে ভেঙে চুরে ধ্বংস করে দিয়েছে এই বিজেপির আমলে। হ্যাঁ, এরা যেটা করেছে এটা ভারতের ইতিহাসে কখনো হয়নি। আজকে 55-56 টাকায় $1 পাওয়া যেত যখন মোদি প্রধানমন্ত্রী হয়েছিল প্রথম 2014 সালে। আজকে 2025 সালের ডিসেম্বরে 11-11.5 বছরের মধ্যে সেই 55টা হয়ে দাঁড়িয়েছে 90। যা অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না। আমাদের যখন বয়স খুব কম ছিল, যখন আরও অনেক অল্প বয়সে, আমার এখনও মনে আছে, তখন 7 টাকায়, 7 ভারতীয় রুপিতে $1 পাওয়া যেত। তখন আমরা খুব ছোট। কিন্তু আজকে সেইটা হয়ে দাঁড়িয়েছে মাত্র 11 বছরের মোদির শাসনকালের মধ্যে, সেটা হয়ে দাঁড়িয়েছে 55-56 থেকে আজকে 90। হ্যাঁ, অর্থাৎ ভারতীয় মুদ্রার কোনো আন্তর্জাতিক বাজারে জাঙ্ক, কোনো দামই নেই। এই কথাটা
মিডিয়া কখনো বলবে না, আর এই গদি মিডিয়া আর শাসন ক্ষমতায় যারা আছে তারা তো বলবেই না। ভারতের অর্থনীতি সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে এই মোদির আমলে। হ্যাঁ, এই কথাটা বুঝতে হবে। আজকে যখন আমরা তো আসি, বিভিন্ন এয়ারপোর্ট দিয়ে আসি, কখনো অ্যামস্টারডাম, কখনো প্যারিস বা অন্যান্য জায়গায় বেড়াতে গেছি, লন্ডনে তো অনেকবার গেছি, হ্যাঁ, বার্সেলোনা গেছি, কত জায়গায় গেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় গেছি, টরন্টোতে গেছি, মন্ট্রিয়লে গেছি, হাজার জায়গাতে আমরা গেছি। যে এয়ারপোর্টগুলো দিয়ে, বা দুবাই, এই যে এয়ারপোর্টগুলো দিয়ে আমাদের আসতে হয়, সেখানে এয়ারপোর্টে বিভিন্ন দেশের মুদ্রা এক্সচেঞ্জ করা যায়। হ্যাঁ, কারেন্সি এক্সচেঞ্জ যেটাকে বলে, সেখানে যে লিস্ট টাঙানো থাকে যে কোন দেশের টাকায় কত সেখানকার লোকাল কারেন্সি, হ্যাঁ, অর্থাৎ $1 কত দুবাইয়ের টাকা, যেখানে ওখানকার দিনার, হ্যাঁ, বা ইউরো, যখন ইউরোপে যাই ইউরো, বা লন্ডনে যাই পাউন্ড, এই যে জিনিসগুলো থাকে সেখানে কিন্তু রুপির কোনো উল্লেখই থাকে না, লিস্টেই থাকে না রুপি। আমাদের কি খুব ভালো লাগে? সেটা ভালো লাগে না, খুব লজ্জা লাগে যে আমাদের দেশের অর্থনীতির এমন ভয়াবহ অবস্থা যে রুপির নামই নেই সেই আন্তর্জাতিক কারেন্সির লিস্টে, তালিকায়। এই হলো আমাদের অবস্থা। এবং এই যে এগুলো হয়েছে, কারণটা কি? কারণগুলো কেউ বলছে না। কারণ হচ্ছে IMF থেকে, আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে, বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড থেকে, বিশ্বব্যাংক থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, এরা অর্থনীতির সর্বশান্ত হয়ে যাওয়ার কারণে সেই অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্যে যে বিশাল অঙ্কের ঋণ নিতে বাধ্য হয়েছে, সেই ঋণের শর্ত হিসেবে যে শর্তগুলো চাপিয়ে দিয়েছে ওরা, তার মধ্যে একটা হচ্ছে যে তোমার দেশের কারেন্সির ভ্যালু আরও কমিয়ে দিতে হবে, রুপির আরও অবমূল্যায়ন করতে হবে। আজকে পাকিস্তানের দিকে দেখুন, বাংলাদেশের দেখুন, সব দেশের শোচনীয় অবস্থা, আর্জেন্টিনা, সমস্ত দেশের, ফিলিপিন্স, একেবারে শোচনীয় অবস্থা। ভারত সেই তালিকায় যুক্ত হয়েছে। অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পরিবর্তে অর্থনৈতিকভাবে ভারত আরও বেশি শক্তিহীন হয়ে পড়ছে। এবং এই যে টাকার দাম এত কমে গেছে, তার ফলে বিদেশ থেকে যে জিনিসগুলো, যে কমোডিটিগুলো ইম্পোর্ট করতে হচ্ছে, আমদানি করতে হচ্ছে ভারতে, কারণ ভারতে তো সব কিছু তৈরি হয় না, যে জিনিসগুলো, অসংখ্য জিনিস বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, আমেরিকা থেকে, ইউরোপ থেকে, সেই জিনিসগুলো কিনতে আরও অনেক বেশি খরচ ভারতের হচ্ছে, কারণ ভারতের রুপির আর কোনো দামই নেই, ক্রমশই তলিয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে দেখুন তার কীরকম অপব্যবহার হচ্ছে। এই সেদিন যে বিহারের নির্বাচন হয়ে গেল, যাতে জালিয়াতি করে বিজেপি আবার ক্ষমতায় ফিরে এসেছে, সবাই জানে, সবাই প্রমাণ করে দিয়েছে, রাহুল গান্ধী প্রমাণ করে দিয়েছে, SIR নামক জালিয়াতি হচ্ছে, EVM নামক জালিয়াতি হচ্ছে, ভয়ঙ্কর। সেখানে আরেকটা জালিয়াতি হয়েছে, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে সম্প্রতি যে বিশাল অঙ্কের ঋণ ভারতীয় সরকার নিয়েছে, সেই টাকাটার মধ্যে একটা বিশাল অঙ্কের টাকা বিহারের মহিলাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে, বিতরণ করা হয়েছে, 10,000 টাকা করে দেওয়া হয়েছে ভোট চলাকালীন, যেটা সম্পূর্ণভাবে বিধি বহির্ভূত। কোনো রকমের আইন বাঁচিয়ে ওরা এটা করেছে, এটা করতে পারে না। সেই টাকাটা এলো কোথা থেকে? কয়েক কোটি মহিলাকে 10,000 টাকা করে দিয়েছে ঠিক ভোটের সময়, এবং তাদেরকে পরে বিভিন্ন বুথে তাদেরকে কাজে লাগিয়েছে বিজেপির এজেন্ট হিসেবে। কি ভয়ঙ্কর খেলা চলছে। পশ্চিমবঙ্গেও কিন্তু এই জিনিসটা হতে চলেছে। সাবধানে, সবাইকে তাই সাবধান করে দিচ্ছি বারবার করে। কিন্তু এই মুহূর্তে আমি বলছি, এই অর্থ তহবিলের যে টাকা ঋণ নিয়েছে, যার ফলে ভারতের অর্থনীতির একেবারে কোমর ভেঙে যাচ্ছে, এবং সেই ঋণ কোনোদিনও ভারত শোধ করতে পারবে না। কেবলমাত্র সুদ দিতে দিতেই ভারতের বাজেটের 1/3, 1/4 চলে যাচ্ছে। ভেবে দেখুন, এগুলো কোনোদিনও মিডিয়া আপনাদেরকে বলবে না, আমি বলছি। মিলিয়ে নেবেন, গুগলে সার্চ করে দেখে নিন কী অবস্থা। আমার কথায় বিশ্বাস করার দরকার নেই। আপনারা নিজেরা পরীক্ষা করে দেখুন, ভেরিফাই করে দেখুন, যাচাই করে, যে আমি যে কথাগুলো বলছি এগুলো সত্যি কথা বলছি না মিথ্যে কথা বলছি। কেবলমাত্র সেই বিশ্বব্যাংক, IMF-এর ঋণের সুদ দিতে দিতেই ভারতের সামগ্রিক যে বাজেট, নির্মলা সীতারামনের যে বাজেট, তার 1/4 চলে যাচ্ছে কেবল সুদ দিতে। আসল ঋণ কোনোদিনও ভারত শোধ দিতে পারবে না, এবং পরবর্তী প্রজন্ম, একের পর এক প্রজন্মকে এই টাকা শোধ দিয়ে যেতে হবে। ঋণের বোঝায় তারা জর্জরিত হয়ে থাকবে। এই হলো আজকের অবস্থা। ভালো করে ভেবে দেখুন।
এই জালিয়াতিগুলো চলছে, এই খেলাগুলো চলছে, এইভাবে অর্থের নয় ছয় চলছে এবং ভারতের অর্থনীতি আরও বেশি শক্তিহীন, আরও বেশি শক্তিহীন হয়ে পড়ছে। আমার তো খুব ভালো, আমি তো $1 দিয়ে 90 টাকা পাচ্ছি, আমার তো খুব ভালো, আমরা তো আরও চাই, মানে আমাদের লাভ হচ্ছে, যত দিন যাচ্ছে টাকার দাম যত কমে যাচ্ছে, আমরা যখন ডলার নিয়ে ভারতে আসছি আমরা আরও বেশি টাকা পাচ্ছি এক্সচেঞ্জ করে ব্যাংক থেকে। কিন্তু দেশের মানুষের অবস্থা আরও দিন দিন আরও খারাপ হচ্ছে, অর্থনীতি শেষ হয়ে যাচ্ছে। আজকে 10 মিনিটের দেশ এই নিয়ে আলোচনা করলাম, আবার ফিরে আসবো, কলকাতায় আছি, সবাই ভালো থাকুন, পারলে 13ই ডিসেম্বর একাডেমিতে আসুন সন্ধ্যেবেলায়। নমস্কার।